স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? ওয়ারিশা বললা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মেয়া। ওয়ারিশা কোথায়? এই যে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে, ছোট বোন? না স্যার, আমি বারিশা। না, তো এই যে একটু আগে সালাম দিল কে? তোমার ছোট বোন? জি স্যার, ছোট বোন। আচ্ছা আচ্ছা। কোন ক্লাসে পড়ে? না স্যার, ওই অনেক ছোট, ওই কোনো স্কুলে ও পড়ে না। আচ্ছা আচ্ছা। সরি স্যার, ওই যে আনমিউট ছিল তো, আমি খেয়াল হ্যাঁ হ্যাঁ, করিনি তো, ওই দিয়ে না দিছি। না, সমস্যা নেই সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদের থিওরি ক্লাস আর প্র্যাকটিক্যাল একসাথে হবে, হ্যাঁ? কারণ থিওরির সাথে প্র্যাকটিক্যাল একসাথেই বোঝাতে হবে, না হলে আবার পরে একই একই ক্লাস রিপিট হবে আর কি। আচ্ছা, এক্সেল এর কাজ কেউ জানো? সোহা, এক্সেল এ কাজ করেছো কখনো? আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম। সালাম। করো নাই? নো স্যার, করা হয় না। আচ্ছা ঠিক আছে, আজকে দেখবা। বিথি রহমান আমাদের ক্লাসের। ওয়ারিশা। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম জি স্যার, আমাদের স্যার। তোমাদের কি ইংরেজি ক্লাস ছিল না একটু আগে? জি স্যার। কতজন ছিল অ্যাটেন্ড ওখানে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলতে পারো? আমরা আর 1 মিনিট দেখবো। তুলনা আগের ক্লাসে কতজন ছিল তোমরা? স্যার আমি দেখিনি। আচ্ছা, কেউ দেখেছো? অথই? স্যার 43 বা 47 হতে পারে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 45 ছিল। 45, আচ্ছা ঠিক আছে, দেখছি।
আপনার 1 মিনিট তাহলে ওয়েট করি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্টের কততম উইক চলছে এখন? 13তম। আমরা 13তম জমা দেব। 13তম। বৃহস্পতিবারে 13তমটা দিবা না? আচ্ছা, জি স্যার। ওকে। মোট কয়টা আছে জানো? স্যার 28টা বা 30টা। আচ্ছা, এখনো জয়েন স্যার করতে সপ্তাহ 28। সপ্তাহ 28 না? ঠিক আছে, প্রতি সপ্তাহে 2টা, তাই না? জি স্যার, কখনো 3টা হতে পারে। 3টাও হয়? ও, স্যার ওই শারীরিক শিক্ষা মানে ওগুলো। আচ্ছা। রাথিলার রোল কত? রাথিলার স্টার দিয়ে রাখছে। রাথিলা শুনতে পাচ্ছ? ঠিক আছে, ওকে, আমরা শুরু করছি। তাহলে দেখো, স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখতে পাচ্ছ সবাই? আমরা গত ক্লাসে এই স্প্রেডশিট শুরু করেছিলাম। এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ। আমরা ওয়ার্ড আগের যেই বিষয়গুলো পড়েছি সেখানে শুধু লেখালেখির জন্য ছিল, ওকে। আর আজকে যেই স্প্রেডশিট করব আমরা, সেটা আমাদের হিসাব নিকাশের কাজে ব্যবহৃত হয়। তো আমরা আগেই পড়েছিলাম যে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা এমএস অফিস ওয়ার্ডের মধ্যে স্প্রেডশিট নামে নেই, কি নামে আছে? মাইক্রোসফট এক্সেল। এক্সেল, হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল যেটা, সেটাকে আমরা বলি স্প্রেডশিট। তো এইরকম কিন্তু একটা কোশ্চেন আসে যে নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার? তাহলে কি বলতে হবে? মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এরকম লেখা থাকে দেখবা, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তাহলে স্যার মাইক্রোসফট ছাড়া আর কোনো স্প্রেডশিট নাই? না, মানে আমাদের আপাতত অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটাই, মাইক্রোসফট এক্সেল ছাড়া তো আর কোনো স্প্রেডশিট আমরা ইউজ করি না। আছে, কিন্তু 99% পরিচিত হচ্ছে স্প্রেডশিট মানে মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, অন্য কোম্পানির আছে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের নেই আর কি। তো যাই হোক, এখানে দেখো, আমরা স্প্রেডশিট বিশ্লেষণে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি গত ক্লাসে, তাও আমি একবার করে দেখতেছি যে এখানে বিভিন্ন সংখ্যা এবং অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করে। এই কোশ্চেনটাও আসে যে স্প্রেডশিট কি ধরনের উপাত্ত নিয়ে কাজ করে। একটা হচ্ছে সংখ্যা এবং অক্ষর ভিত্তিক। আচ্ছা, তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য গত ক্লাসে পড়াইছি, মানে ভিডিও ক্লাস ছিল, তোমরা কি দেখছো কিনা জানি না। তো কেউ বলতে পারবা তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য কি? তথ্যের ইংরেজি স্যার হচ্ছে ইনফরমেশন, আর উপাত্তের ইংরেজি হচ্ছে কি? ডাটা। 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 ওকে, পার্থক্যটা কি? স্যার উপাত্ত অনেকগুলো সংখ্যা বা শব্দ মানে এলোমেলো অগোছিত থাকতে পারে, বাট সাজানো ভাবে ক্রমানুসারে সুন্দর গঠিত করে উপাত্ত সাজালে তথ্য পাওয়া তথ্য যায়। পাওয়া যায়, ভেরি গুড। যেমন আমি যদি বলি যে তুলনার রেজাল্ট এসএসসি তে গোল্ডেন এ প্লাস, এখন বলো তো এখানে তথ্য কি আর উপাত্ত কি? স্যার পুরো লাইনটা হচ্ছে তথ্য আর উপাত্ত হচ্ছে এ প্লাস golden। হচ্ছে উপাত্ত।
না, এ প্লাস উপাত্ত না। ওর এই এ প্লাস মানে টোটাল সিজিপি আসছে হলো অনেকগুলা সাবজেক্টের সমন্বয়ে, ওই সাবজেক্টের যে রেজাল্ট গুলো ওইগুলো হচ্ছে উপাত্ত। এখন আমাকে আরেকটা জিনিস বলো, এটা কার সাপেক্ষে? এটা হচ্ছে তুলনার রেজাল্টের সাপেক্ষে উপাত্ত। আবার আমি যদি বলি আমাদের কলেজের রেজাল্ট 100% পাস, তাহলে এখানে তথ্য কি উপাত্ত কি? কে বলতে পারবা? স্যার আবার বলবেন? আমাদের কলেজের রেজাল্ট 100% পাস, এখানে কলেজের সাপেক্ষে তথ্য কোনটা উপাত্ত কোনটা? স্যার কলেজের রেজাল্টটা হচ্ছে তথ্য, পুরা রেজাল্টটা, আর উপাত্ত হচ্ছে যে 100% পাস সেটা। 100% উপাত্ত। না, 100% পাসই হলো তথ্য, আর প্রত্যেকের রেজাল্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিয়ে তারপরে সে এই 100% পাস হয়েছে, অর্থাৎ যা দিয়ে তুমি 100% ক্যালকুলেশন করেছো সেটা হচ্ছে উপাত্ত। যেমন হতে পারে সেখানে তোমার ওয়ারিশিয়ার রেজাল্ট হতে পারে, তুলনা হতে পারে, যারা যারা আছো তোমরা সবার রেজাল্ট। ইন্ডিভিজুয়াল রেজাল্ট হচ্ছে এই কলেজের সাপেক্ষে উপাত্ত, আর পুরো 100% পাস এটা হচ্ছে তথ্য। ওয়ারিশা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে সংখ্যা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করে, যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক। কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ। জেরিন কি আমাদের ক্লাসের জেরিন? রোল নেই এখানে। ওয়ারিশা? জি স্যার। জেরিন, জেরিন নামে কেউ আছে তোমাদের ক্লাসে? স্যার আমাদের ক্লাসে জারিন আছে, জারিন তাহসিন। জারিন আচ্ছা, এন্টি অ্যাডমিট করতেছি দেখি। আচ্ছা, তারপরে দেখো কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ। কলাম ও সারি এই জিনিসটা চিনো? আমি এখন জি স্যার, তোমাদের আমি শিখতেছি। জি স্যার চিনি। হ্যাঁ, আমি তোমাদের এখন এটা সরাসরি দেখাবো কোনটা কলাম আর কোনটা সারি। এখানে কলাম ও সারি দিয়ে সেল তৈরি হয়, এখানে একটা জিনিস তোমাদের বোঝাতে হবে। আমি দেখাচ্ছি, আমি এক্সেল শিটটা ওপেন করতেছি। দেখো এখানে একটা এক্সেল শিট ওপেন করলাম। হ্যাঁ, এই তো, এটা হচ্ছে স্প্রেডশিট। দেখো সবকিছু আগের মতোই আছে, প্রায় কিছু ডিফারেন্স। এখানে দেখো কলাম হচ্ছে এই যে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এগুলো হচ্ছে কলাম। আর সারি কোনটা? 1 2 1 2 3 1 2 3 4। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ইয়ে করতেছো কে? মিউট করে রাখো, একটু সাউন্ড আসতেছে। আচ্ছা, এখানে দেখো আমি যদি বলি এই যে এইটা আমি যেটা মাউস দিয়ে সিলেক্ট করলাম যে সেলটা, কেউ কি বলতে পারো এই সেলের অ্যাড্রেস কি? D4। D4, ভেরি গুড। হ্যাঁ, D4। এটা কি, এটা বলো তো? G6। G6, হ্যাঁ ভেরি গুড। এটা হলো কলাম হলো জি আর সারি হচ্ছে 6, এই দুইটা মিলা হচ্ছে কি G6। তো এই বিষয়গুলো আর সেলের অ্যাড্রেসটা তোমাদের চিনতে হবে, কিভাবে বের করতে হবে, ঠিক আছে? কারণ আমাদের এই সেলের অ্যাড্রেসটা আমাদের দরকার হবে যখন আমরা এখানে কাজ করব। তো এই জন্য বলছে দেখো এই ওয়ার্কশিটটা স্প্রেডশিটটা মূলত কলাম ও সারি দিয়ে গঠিত। এই পুরো দেখো এখানে কোনো কিন্তু আলাদা লেখার কিছু নেই, প্রত্যেকটাই কলাম ও সারির মধ্যে অন্তর্ভুক্ত, এবং সেল আছে, এই সেলটার আইডি অ্যাড্রেস হচ্ছে কলাম তারপরে হচ্ছে সারি, তাহলে I5। ওকে, এটা। এখন আসো আমরা সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায়, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো আজকে। বিভিন্ন ফাংশন সূত্রাকারী ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায়। আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা হয়। ওয়ালাইকুম আসসালাম। এই তো দেখো এখানে হচ্ছে এই মাইক্রোসফট এক্সেল, এটাকে আমরা বলি স্প্রেডশিট।
আচ্ছা, কলাম এবং সারি দিয়ে অ্যাড্রেস বের করা সবাই কি বুঝতে পেরেছো? এমন কেউ আছো যে জি স্যার। বুঝো নাই? আচ্ছা, আমি একজনকে একটু ধরে দেখি পারে কিনা। আফিফা বলো তো, আফিফা জাবিন। আফিফা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো, এই যে এই সেলের অ্যাড্রেসটা বলো, এই যে আমি এই যে সিলেক্ট করেছি, এই এটার অ্যাড্রেসটা বলো একটু। পারবা না? নো স্যার, পারবো না। এটার অ্যাড্রেস হচ্ছে, এটা দেখো কলাম সংখ্যা কি বলো তো, কলামের অ্যাড্রেসটা বলো। কলাম D এটা ডি, আর এখানে সেল কত, কয় নাম্বার? 5 5। তাহলে 5। এই সেলের অ্যাড্রেস হচ্ছে D5। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে, আরেকজনকে ধরি, তুমি মিউট করো। আহ, হচ্ছে শুভ্রা আছো? শুভ্রা, শুভ্রা শুনতে পাচ্ছ? জি স্যার, আছি। হ্যাঁ, তুমি বলো এটার অ্যাড্রেসটা বলো তো, এই যে এই সেলটা, এই যে আমি যে সিলেক্ট করলাম, এটার অ্যাড্রেসটা বলো। I6। I6, ভেরি গুড, বুঝতে পেরেছ। আরেকজনকে, লামিয়া, লামিয়া শুনতে পাচ্ছ? আচ্ছা, 1 মিনিট। জি স্যার। হ্যাঁ বলো, এই যে এই সেলটার অ্যাড্রেসটা বলবা, এটা শুনতে পাচ্ছ লামিয়া? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, এইটার অ্যাড্রেসটা কি? স্যার, স্যার দাঁড়ান। হ্যাঁ, স্যার এটা হবে 5B। 5B, ভেরি গুড, ওকে। আচ্ছা, এমন কেউ আছো যে স্যার B5 হবে না? B5? হ্যাঁ সরি, B5 হবে। আগে হলো কলাম বলতে হবে, তারপরে রো বলতে হবে। ওকে স্যার। আচ্ছা, এমন কেউ আছো যে বুঝো নাই এই সেল অ্যাড্রেসটা? এটা এমসিকিউ কিন্তু আসবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি সবাই বুঝেছো। এখন দেখো যেটা বলবো, স্প্রেডশিট ব্যবহারের যে ক্ষেত্রগুলো স্যার কোথায়? আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই কোশ্চেন করো। স্যার ওখানে এ বি সি জায়গায় কি যে কোনো কিছু হতে পারবে নাকি সবসময় এ বি সি থাকবে কলামে? এই এ বি সি না, এগুলো সব ডিফল্ট করা। এটা এ কলাম, এটা বি কলাম, এটা সি কলাম, এটা ডি কলাম, এই যে এখানে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এই যে এটা, এগুলা ডিফল্ট করা। এরকম করে অনেকগুলো কলাম আছে, দেখো একেবারে ডব্লিউ পর্যন্ত, দেখতে পাচ্ছ? এটাই কোশ্চেন ছিল। জি স্যার। ওকে, এটা ঠিক। জি স্যার। আচ্ছা, এখন দেখো, তার মানে এ থেকে জেড পর্যন্ত থাকবে? এ থেকে জেড না, এ থেকে দেখো এখানে আছে ডব্লিউ, ডব্লিউ পর্যন্ত থাকবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ? জি স্যার। ডব্লিউ, হ্যাঁ, এ থেকে ডব্লিউ। আর এখানে ই থাকবে কতটুকু সেটা দেখো আপাতত। এখানে শীট থাকবে 3টা। আর একটু দেখাই, এখন আবার কে যেন জয়েন করতেছে, মাহিয়া। হ্যাঁ, এখানে দেখো কত পর্যন্ত, আমি একটু দেখাচ্ছি। সর্বোচ্চ, এটা তোমরা একটু, অনেক আছে, ঠিক আছে? দেখো 700 পার হয়ে গেছে, কিন্তু শীট থাকবে 3টা। শীট থাকবে কয়টা? 3টা। 3টা, কোথায় এটা স্যার লেখা আছে? 3টা শীটের কি বেশি করা যায় না? হ্যাঁ করা যায়, এই যে এখানে প্লাস দিয়ে আরো বেশি করা যাবে, কিন্তু ডিফল্ট করা 3টা আছে। এই নিচে দেখতে পাচ্ছ শীট 1, শীট 2, শীট 3। তুমি যদি জি ইচ্ছা করো, স্যার। এখানে দেখো ইনসার্ট ওয়ার্কশিট, এখানে যদি ক্লিক করো আরো শীট তৈরি করতে পারবা। অর্থাৎ স্যার আমরা কি কমাতে পারবো না? মানে কমাতে, যদি 2টা একটা? হ্যাঁ, জি স্যার।
কমানোর, হ্যাঁ কমাতে পারবা, যে ডিলেট দিতে হবে। এই দেখো ডিলেট কমে গেল। ধরো আমি একটাই রাখতে চাচ্ছি, এই তো এই একটা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে কমানো যাচ্ছে জি স্যার। আবার বাড়ানো যাচ্ছে। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার মনে করেন যদি শীট 1-এ 100 পর্যন্ত সারি থাকে, তাহলে কি শীট 2-এ 101 থেকে শুরু হবে? না, এটা আবার আলাদা শীট। দেখো এই যে এটা পুরোটাই আলাদা। এই দেখো এই শীট আবার এক থেকেই শুরু হয়েছে, বুঝতে পেরেছো? আবার দেখো আরেকটা শীট নিলাম, এই যে এক থেকেই শুরু হয়েছে। শীট ওয়ানেও এক। স্যার তাহলে ওখানে 700 800 কি ছিল একটা শীটে? হ্যাঁ একটা শীটে এত ছিল। হাজার হাজার ডেটা নিয়ে কাজ করা যাবে এখানে, বুঝতে পেরেছো? একটা শীটে জি স্যার। এতগুলো ছিল। স্যার ওকে, তাহলে স্যার এই ডিফল্টটা কি? ডিফল্ট মানে যেটা ফিক্সড করা থাকে, অর্থাৎ তোমার হচ্ছে যখন এই সফটওয়্যারটা তৈরি হয়েছে তারা একটা, যেমন এখানে ডব্লিউ পর্যন্ত দিয়ে দিছে কলাম, এর বাইরে ওরা দেয়নি, ঠিক আছে? ঠিক এরকম করে এই রোটাও ডিফল্ট আছে, সেটা সময় লাগবে, আরো নিচে যাইতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে ডিফল্ট, অর্থাৎ যেটা ফিক্সড থাকে। তারপরে এডিট, কাস্টম মানে তুমি যেটা এডিট করতে পারো। তাহলে ডিফল্ট মানে হচ্ছে, যেমন তুমি যখন মোবাইলের সেটিং দাও, সেখানে সেটিং শব্দটার মধ্যে ডিফল্ট করা আছে একটা শব্দ আছে। এর মানে হচ্ছে সেটিং এর কিছু ফিক্স সেটিং আছে, তুমি সেটাও ইউজ করতে পারো, আবার তুমি কাস্টমাইজ করতে পারো, মানে তোমার মতো করে সেটাকে সেট আপ করতে পারো। বুঝতে পেরেছো ডিফল্ট কি? জি স্যার বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাব স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র। ক্ষেত্রটা কি দেখো, স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডেটা বিন্যাস, বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত হয়। আর নিম্নলিখিত ক্ষেত্রে এই স্প্রেডশিটটা ব্যবহার হতে পারে, যেমন শিক্ষার ক্ষেত্রের ফলাফল বিশ্লেষণে। আমরা যে তোমাদের মার্কশিট তৈরি করি পরীক্ষার পর, সেখানে কিন্তু এই এক্সেল শিট ইউজ করা হয়, ঠিক আছে, ফলাফল বিশ্লেষণের ক্ষেত্রে। যেমন কিভাবে বিশ্লেষণ করে, ধরো এখানে তোমাদের সবারই রেজাল্ট লেখা আছে, তো আমি বললাম যে আমি সবচেয়ে যে বেশি পেয়েছে সেটার থেকে সাজাতে চাই। তাহলে যদি আমি হাতে করতে চাই, তাহলে এগুলা কি করতে হবে, ওই যে বড় তাকে আগে দিতে হবে, তারপরে বড়টা, তারপরে বড়টা, তারপরে বড়টা। কিন্তু এই বড় থেকে ছোট এই সাজানোটা আমরা 1 সেকেন্ডেই করে ফেলতে পারি। বুঝতে পেরেছো সবাই? যেমন তোমাদের এখানে রেজাল্ট হলো যে সবার নাম আছে, এখানে সবার মার্কস আছে। এখন আমি রোল ওয়াইজ সাজাবো, অর্থাৎ যে বেশি মার্কস পাইছে সে 1, তারপরে 2, তারপরে 3, এরকম। অর্থাৎ মার্কসকে ছোট, বড় থেকে ছোট আকারে সাজাবো। তো সেই ক্ষেত্রে আমি 1 সেকেন্ডেই সেটা এক্সেল শিট দিয়ে করতে পারি। কিন্তু তুমি যদি এটা হাতে করতে চাও, তাহলে 50 জন স্টুডেন্ট থাকলে 50 জনকে তুমি এলোমেলো করে মাথায় নিয়ে তারপরে তোমার এটা কাজ করতে হবে, যদি ওয়ার্কশিটে ইয়ে করো, ডকুমেন্টসে করো। আর ওয়ার্কশিটে করলে, অর্থাৎ স্প্রেডশিটে করলে, সেটা 1 সেকেন্ডেই হয়ে যাবে। তাহলে কাজটা সহজ হবে না? 2 ঘন্টার কাজ ধরো 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে। এই জন্য জি শিক্ষাক্ষেত্রে স্যার। ফলাফল বিশ্লেষণে এটা ব্যবহার করা হয়। ঠিক আয় ব্যয় হিসাব নিকাশেও ব্যবহার করা হয়, কারণ হচ্ছে আমি যদি এক কলামে আয় লিখি আর এক কলামে ব্যয় লিখি, শেষে তো আমাদের যোগ করতে হয় ক্যালকুলেটর দিয়ে। কিন্তু এখানে আমরা সূত্র প্রয়োগ করে সেই যোগটা করার দরকার হয় না, ফলে কি কাজের গতিটা অনেক বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো? আচ্ছা, 1 মিনিট।
হ্যাঁ, শুনতে পাচ্ছ? হেড স্যার ফোন দিছিলেন আর কি। জি স্যার। ওকে, জি স্যার। মানে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি হচ্ছে করব, এখানেই দেখাবো, একসাথেই নিয়ে নিবো আর কি, ঠিক আছে? মানে 2 ক্লাসের কাজ 1 ক্লাসে করবো আজকে। ওকে, তাহলে ওকে দেখো স্যার। এখানে দেখো আয় বাই হিসাব নিকাশ, তাহলে বুঝছো আয় বাই কিভাবে আমরা হিসাব নিকাশ করি? ধরো এখানে তুমি এক পাশে আয় জি লেখলা, স্যার। এক পাশে ব্যয় লেখলা, তাহলে অটোমেটিক কত তোমার ব্যালেন্স থাকলো সেটা একটা সূত্র প্রয়োগ করে সেটা বের হয়ে যাবে, তুমি শুধু ইনপুট দিবা। কিন্তু তুমি যদি হাতে করতে চাও তাহলে কি হবে, এটা যোগ করতে হবে, আবার এই পাশে যোগ করতে হবে, যোগ করে বিয়োগ করতে হবে, তখন তোমার ব্যালেন্স দেখাবে। আর এই ক্ষেত্রে করলে, এক্সেল শিটে করলে সেটা সহজেই বের হয়ে যাবে। ওকে, এখন তারপরে দেখো এইরকম বাজেট তৈরিতে, তারপরে কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবে, তারপরে এয়ারলাইন্স রিজার্ভেশনে, আয়কর হিসাব ও বিশ্লেষণে, নির্বাচনের ভোট গণনায়, খেলোয়াড়দের প্রদর্শিত ক্রিয়াকৌশল মূল্যায়নে, এই সব ক্ষেত্রে আমরা এই স্প্রেডশিটটা ব্যবহার করতে পারি। সহজ কথা। স্যার। হ্যাঁ বলো। স্যার এয়ারলাইন্স রিজার্ভেশন কি? এয়ারলাইন্স জি, স্যার। রিজার্ভেশন হচ্ছে তুমি যে টিকিট কাটো, ধরো আজ থেকে 1 মাস আগে তুমি টিকিট কাটলা, তাহলে তোমার এটা হিসাব রাখতে হয় না ডেট ওয়াইজ, এটাই হচ্ছে রিজার্ভেশন। অর্থাৎ তোমার টিকিট তুমি কাটলা, সেটা তোমার জন্য একটা সিট অমুক তারিখে অমুক সময় তোমার জন্য রিজার্ভ রাখা হলো, এটাই হচ্ছে রিজার্ভেশন। বুঝতে পেরেছো? অর্থাৎ অগ্রিম টিকিট কেটে তুমি আগেই একটা সময়কে রিজার্ভ করতেছো, তাদের ভাষায় এটা রিজার্ভেশন, আমরা বলি অগ্রিম টিকিট কাটা। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন দেখো স্প্রেডশিট ব্যবহারের কৌশল। তো কৌশলটা সম্পর্কে আমরা এখন দেখব। এখানে দেখো গুণ করা যায়, গুণের কাজটা কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখব আজকে। 2টা কাজ একসাথে দেখাবো আর কি। স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলের মতো সূত্র দিতে হবে। সূত্র সবসময় সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয়। গুণ করার প্রক্রিয়া হচ্ছে 2 ধরনের, তুমি 2 ভাবে গুণ করতে পারো, এটা পরীক্ষায় আসে যে গুণ কয় ভাবে করা যায়। স্প্রেডশিটে কয় ভাবে করা যায়? 2 ভাবে। একটা হচ্ছে সাধারণ সেলের সূত্র প্রয়োগ করে, আরেকটা হচ্ছে তোমার স্প্রেডশিটে ফাংশন ব্যবহার করে। তোমাদের কি বুঝাতে পারছি? এখানে দেখো 1 নাম্বার বলছে যে সাধারণ সেলে সূত্র লিখে এন্টার দিলে ফলাফল পাওয়া যাবে, আর একই কাজটা ফলাফল সেলে স্প্রেডশিট ফাংশন ইকুয়াল প্রোডাক্ট স্যার লিখে। একটু আবার বলবেন? এই এক্সেল শিটে 2 ভাবে গুণ করা যায়। প্রথম ভাবের গুণ হচ্ছে সাধারণভাবে সেলে সূত্র লিখে এন্টার দিয়ে ফলাফল পাওয়া যায়, এটা আমি দেখাবো প্র্যাকটিক্যাল। তাহলে দেখো প্রথম ভাবে আমি একটু দেখাই এখন, এটা দেখো কিভাবে গুণ করা যায়। ধরো আমি এখানে লিখলাম নং, এখানে লিখলাম হচ্ছে কি লিখবো, প্রাইস, প্রাইস লিখলাম, দাম, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। তারপরে এখানে লিখলাম হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট, তো সেই অ্যামাউন্টটা এখানে দিলাম হচ্ছে কেজিতে, কেজি। তাহলে এটা একটু বড় করে নেই। হ্যাঁ দেখো এটা বড় করা যাবে, এটাকে বড় করা যাবে। আর এখানে যে সেলটা সেটাই আমরা লিখবো টোটাল, দাম কত আসে, টোটাল, টোটাল কস্ট। হ্যাঁ, তাহলে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি। এবার মাঝখানে নিয়ে আসলাম। এখন চিন্তা করো যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা দিলাম 3 নাম্বার, আমরা 3টা প্রোডাক্ট করব। এখানে দেখো আমরা ইচ্ছা করলে প্রাইস ধরো দিলাম কত, 25 টাকা, 26 টাকা, আর অ্যামাউন্ট স্যার। দিলাম। হ্যাঁ বলো। স্যার এখানে যেমন নংটা 1 2 3, প্রাইস আপনি লিখলেন 26, এগুলো তো একদম সাইডে সরে গেছে, এগুলো মাঝখানে করা যাবে না? হ্যাঁ এই যে মাঝখানে করতেছি, এই দেখো এই যে মাঝখানে হয়ে গেছে, ঠিক আছে ওয়ারিশা, হয়েছে? জি স্যার। ওকে, তাহলে এখন অ্যামাউন্টটা হচ্ছে ধরলাম 70 কেজি, আবার এখানে দিলাম 25 টাকা, 80 কেজি, এখানে দিলাম হচ্ছে
63 টাকা 22 কেজি। এখন আসবো এইখানে আমাদের টোটাল কস্ট লিখবো। এখন এই কাজটা আমরা কি করব, এখানে হলো মূল বিষয়। এইখানে দেখো এইটা আর এটা গুণ করলে টোটাল হবে না। ধরো প্রতি কেজির দাম 26 টাকা, তাহলে 70 কেজির দাম কত টোটাল। আবার প্রতি কেজির দাম 25 টাকা, 80 কেজির দাম কত। এটা আমরা হাতে তার এখানে কি 26 টাকা 1 কেজির দাম? হ্যাঁ 1 কেজির দাম। তাহলে 26 টাকা 1 কেজি, 70 কেজির দাম কত। তাহলে কি করতে হবে, এইটা আর এটা গুণ করতে হবে, গুণ করে এখানে বসাতে হবে। এই গুণের কাজটাই সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি। এটা দেখো একটু আগে বললো যে এখানে সূত্র সব সময়, একটা জিনিস খেয়াল করো, সূত্র সব সময় সমান চিহ্ন ইউজ করতে হবে। তাহলে আমরা সমান চিহ্ন ইউজ করলাম, ইকুয়াল দিয়ে দিলাম। এখন দেখো কোন সেল গুণ হবে, এই সেল দেখো এই যে এখানে অটোমেটিক চলে আসছে কিন্তু গুণন, তাহলে গুণন চিহ্ন দিলাম। আর কোন সেল, C2। হ্যাঁ C2, এই যে এটা ক্লিক করলে এই C2 চলে আসছে। এখন ইন্টার চাপলেই টোটাল কস্টটা চলে আসছে, দেখছো 1820 টাকা। তাহলে 26 গুণন 70 কত হলো 1820। এখন এইখানে যে সূত্রটা আমি প্রয়োগ করলাম, এই সূত্রটা আমি সব সেলের মধ্যেই প্রয়োগ করব। দেখো অটোমেটিক কিন্তু এই গুণফলটা এখানে চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। মজার বিষয় জি না, স্যার। এই অটোমেটিক চলে জি আসছে। স্যার। আচ্ছা ওকে। আরে স্যার তাহলে আমরা যে দুইটা সেল আমরা হিসাব করব সেই দুইটা সেলের মানে সূত্র লিখলে বাকি সেলগুলোর সূত্র অটোমেটিক্যালি চলে আসবে এফএক্স বারে। হ্যাঁ স্যার এই আবার সূত্রের বলো, ব্যাপারে হ্যাঁ আবার বলো। আরেকবার। হ্যাঁ সূত্রের ব্যাপারটা ওকে। জি এখানে স্যার। এখানে সূত্র বসাইছি, দেখো কিভাবে বসালাম। এইটা গুণন এইটা, এটা এখানে আবার দেখাই আমি সূত্রটা কিভাবে প্রয়োগ করছি। ইকুয়াল, প্রথমে ইকুয়াল দিতে হবে। এখন তুমি কোন সেল গুণ করবা, এই যে এই সেল আর এই সেল, এটা কি B2 না, এটা B2। B2। হ্যাঁ এটা ক্লিক করলে দেখো এখানে অটোমেটিক এই যে চলে আসছে B2। B2 আর C2। হ্যাঁ এখন দিবা কি গুণ, তাহলে গুণ দাও, এই যে জি গুণ স্যার। দিলাম। আর C2, এই দেখো C2 দিলাম, এই যে অটোমেটিক চলে আসলো। এখানে জাস্ট এটা যখন আসবে ইন্টার চাপবা, এই যে ইন্টার দিলাম, এই যে হয়ে গেল। সোহা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে তাহলে আর এখানে দুইটা গুণ দেওয়ার পর এন্টার দিব। হ্যাঁ গুণ স্যার দেওয়ার পর আমার enter একটা দেবো। কোশ্চেন আছে। হ্যাঁ বলো কোশ্চেনটা। স্যার আমরা যদি একটার সূত্র লিখি তাহলে কি সবগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে গুণ, হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ সবার হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ অটোমেটিক। এই দেখো এটাকে আমি জাস্ট টেনে ধরে যে কয় সেলে তুমি এটা অ্যাপ্লাই করবা, এই যে অ্যাপ্লাই করলাম এটা টেনে ধরে, এই দেখো হয়ে গেল। বুঝতে পেরেছো ওয়ারিশা? একটার মধ্যে লিখেই সবগুলোর মধ্যে ইমপ্লিমেন্টেশন করা যাবে। আর কোনো কোশ্চেন আছে এখানে তোমাদের? এটা ডিলিট করে দিলাম, আমাদের এটা নিয়ে কাজ করব। এখন দেখো, আচ্ছা হ্যাঁ বলো। স্যার ওইখানে যে পাশে D2 আসতেছে ওইটা কি আমাদের টোটাল কস্টের যেটা সেটা হ্যাঁ বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ সেটা বোঝাচ্ছে, এটা টোটাল কস্টের সেটা বোঝাচ্ছে। এই যে D2 এটা আসতেছে না, এটা টোটাল কস্ট, এটা টোটাল, অর্থাৎ যেই সেলে তুমি ক্লিক করবা সেই সেলের অ্যাড্রেসই এখানে শো করবে। যেমন দেখো এটা ক্লিক করলাম, এখানে দেখো সেই অ্যাড্রেসটা কিন্তু শো করতেছে। এখানে ক্লিক করলাম, সেই অ্যাড্রেসটা কিন্তু এইখানে শো করতেছে, দেখতে পাচ্ছ? এখানে ক্লিক করলাম, Yes, এই যে sir. D12 শো করতেছে। এখন তাহলে আমাদের এই কাজটা শেষ, অর্থাৎ গুণ করার কাজ। তাহলে গুণ করার কাজ আমরা প্রথম যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা করে ফেললাম। এখন আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা একটু দেখো। সেই পদ্ধতি হচ্ছে আমরা এইখানে ইমপ্লিমেন্টেশন করব পরেরটাই। সেটা কি বলছে, সমান প্রোডাক্ট। খেয়াল করো একটা সূত্র হচ্ছে তোমার এই ফাংশনটার নাম হচ্ছে প্রোডাক্ট ফাংশন। তাহলে একটা হলো সরাসরি সূত্র লেখে, আর একটা হচ্ছে ফাংশনের সাহায্যে। এখন ফাংশনের সাহায্যে করব আমরা। তাহলে এখানে দেখো সমান ইকুয়াল
প্রোডাক্ট, তারপরে ভিতরে কি দিছে তোমরা কি দেখতে পাচ্ছ? রেঞ্জ দিয়ে Yes, দিছে, sir. রেঞ্জ। আমরা এখন এটা দেখব, এটার মধ্যে করব এটা। তাহলে এখানে কি দিব আগে? সমান, খেয়াল করো, সমান চিহ্ন দিয়ে তারপরে কি দিব? প্রোডাক্ট, প্রোডাক্ট লিখবো। দেখো এখানে পি আর দিলেই প্রোডাক্ট চলে আসবে। এই যে দেখো নিচে প্রোডাক্ট চলে আসছে অলরেডি, প্রোডাক্ট। পি আর ও ডি ইউ সি টি, প্রোডাক্ট। হ্যাঁ, এরপরে কি দিতে হবে? ব্র্যাকেট। এইখানে দেখো নাম্বার 1 নাম্বার 2, তুমি এইটার রেঞ্জ দিয়ে দিবা। এখন বলো রেঞ্জটা কি? আমি এই দুইটা গুণ করতেছি, আমার অনেক সময় তিনটাও গুণ করতে হতে পারে। সোহা একটু ভালো করে শোনো, এটা দুইটা গুণ করলাম, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে এই তিনটাও গুণ হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে সেল সেটা। তাহলে এখানে দেখো আমি রেঞ্জ দিব এইটা, তো তাহলে B2, দেখো এই রেঞ্জ দিয়ে দিলাম B2। ওকে, এখন দিতে হবে ক্লোন, ক্লোন। আচ্ছা B2, হ্যাঁ এখন দিব হলো এই যে C2, দেখো C2 দেখতে পাচ্ছ এখানে? Yes, sir. ওকে, এখন ব্র্যাকেট, এখন ইন্টার চাপো, এই দেখো একই আসলো 1820, 1820। তাহলে এইখানে আমরা জেনারেল সূত্র প্রয়োগ করছি, এই যে এটা, আর এখানে দেখো উপরে এই সূত্র প্রয়োগ করছি, এখানে দেখা স্যার যাচ্ছে। হ্যাঁ বলো। আপনি যে একটু আগে বলেন তিনটা নিল, তখন কি আমরা কোলন আরেকটা দিয়ে তারপর না না, D2 কোলন দিব? কোলন না, আরেকটা না, অর্থাৎ প্রথমটা দিতে হবে আর লাস্টটা। তোমার এখানে ধরো 10টা সেল আছে, তাহলে প্রথম সেল দিতে হবে, তারপরে লাস্ট সেল দিতে হবে। তাহলে স্যার ওই ডি এর মানটার সাথে যদি ফার্স্টটা কাউন্ট করি, মানে একসাথে তিনটা, তাহলে B2 কোলন দিয়ে D2 দিতে হবে। হ্যাঁ D2 দিতে হবে, ভেরি গুড। অর্থাৎ B2 কোলন D2, অর্থাৎ একেবারে রেঞ্জ, লাস্ট রেঞ্জ পর্যন্ত। এখানে যদি 5টা থাকে, সব শেষে যেটা থাকবে সেটা। তো এখন তুলনা বলো, তাহলে এই দুইটার মধ্যে এইটার সাথে এটার পার্থক্যটা কি? এটা স্যার আমরা কোনটার সাথে? এই যে এইটাও গুণ করছি, এইটাও গুণ করছি, এই গুণটা আর এই গুণটার মধ্যে পার্থক্য কি? স্যার একটা হচ্ছে আমরা সাধারণ নিয়মে সেলে হচ্ছে সূত্র লিখে এন্টার দিলে আমরা সেটা ফলাফল পেয়েছি, অর্থাৎ সরাসরি গুণ হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে রেঞ্জের মাধ্যমে বের করেছি। ওকে, ভেরি গুড। তাহলে সুবিধা কার কোনটা একটু বলতে পারবা? স্যার দ্বিতীয়টা, যেটা রেঞ্জের সুবিধা হচ্ছে আমরা অনেকগুলো সেল একসাথে হিসাব করতে পারবো যদি চাই। ভেরি গুড, ভেরি গুড। আর কিন্তু এটার ক্ষেত্রে দুইটা মাত্র দিতে পারবা, অর্থাৎ হ্যাঁ, এইটা আর সাধারণ এইটা, সেলে শুধুমাত্র দুটো করা যায়। দুইটা গুণ করা যায়। ভেরি গুড। এখন এই জিনিসটা সবাই কি বুঝতে পেরেছো? খুবই স্যার মজার আরেকটু কিন্তু বিষয়। হবে হ্যাঁ হ্যাঁ, আর রেঞ্জটা? হ্যাঁ রেঞ্জটা আবার বুঝাবো। হ্যাঁ, এটার মধ্যে দেখো আমি এখানে গুণ করতে যাচ্ছি, তাহলে প্রথমে কি দিতে হবে? প্রোডাক্ট। তার আগে সবসময় সূত্র ইকুয়াল চিহ্ন ইউজ করতে হবে, তারপরে প্রোডাক্ট। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, এখন একটু বড়টা গুণ করি, ঠিক আছে? এইটা হচ্ছে, এখানে দেই টাইমস দেই। ওকে, টাইমস, নাম্বার না দিয়ে টাইমস ইউজ করি। এটা টাইমস, অর্থাৎ এটাও গুণ করব আর কি, কয়বার নেওয়া হয়েছে আর কি। তো এখানে দিলাম ধরো 3-5 বার, এখানে ধরো দিলাম 2 বার, এখানে দিলাম 3 বার। ওকে, এখন দেখো আমি রেঞ্জ ইউজ করব এখানে, তাহলে ইকুয়াল, তারপরে কি? প্রোডাক্ট, PRO, হ্যাঁ এই যে প্রোডাক্ট, ও হলো না, দাঁড়াও, ইন্টার্স হয়ে গেছে, ইকুয়াল প্রোডাক্ট DUCT, হ্যাঁ প্রোডাক্ট, তারপরে ইকুয়াল। এখন কি দিব? স্যার পি এই যে, আর এর পর ও হবে, আপনি পি ও দিয়েছেন। আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ এখন দেখো এখানে কি হবে বলতো? এখানে রেঞ্জ আমি এই তিনটা গুণ করব, তাহলে এখানে কি হবে? প্রথমটা A2 হবে। A2 হবে, তাহলে A2। এখন ক্লোন,
দেখো ক্লোন দিলাম, তারপরে কি হবে C2 হবে। C2 হ্যাঁ, এটা ক্লিক করলে ওখানে অটোমেটিক চলে যাবে, দেখো C2। এখন এটা এখন ইন্টার, এই তো তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এই Yes, sir. তিনটাই কিন্তু গুণ হয়েছে, তিনটাই গুণ হলো না? আর এটার সাধারণ দিয়ে আমি দুইটা সেলকে গুণ করেছি, জাস্ট এটাই। এখন এটা যদি আমি সূত্রটা এখানে ইমপ্লিমেন্টেশন করে দেই তাহলে তিনটার মধ্যেই চলে আসবে, ঠিক এটাও যদি করে দেই তিনটার মধ্যেই চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যদি এভাবে সরাসরি রেঞ্জ লিখে সূত্র প্রয়োগ করি তাহলে তো স্যার গুণ হবে শুধু, তাই না? যদি যোগ করতে চাই তাহলে? যোগও করা যাবে, এটা আলাদা আরেকদিন দেখাবো, আজকে শুধু গুণ। বুঝতে পেরেছো তুলনা? জি স্যার। আজকে শুধু গুণটা দেখালাম, কারণ এই গুণটা তোমরা বাসায় যাদের কম্পিউটার আছে একটু প্র্যাকটিস করবা, আর অনেক ভালো। হ্যাঁ বলো। স্যার যোগ করতে হলে যেখানে আমরা গুণের চিহ্নটা দিছি ওইটার বদলে যোগ দিতে হবে না? সাম দিতে হবে, সাম স্যার সাম ইউজ করতে হবে। যোগটা দুই ভাবে করা যায়, যেমন এটা যদি এই এই নিচে যদি যোগ করতে চাও, দেখো কি করতে হবে, এরকম সিলেক্ট করে এই যে সাম আছে এখানে দেখো কোথাও অটো সাম, দেখি ফাংশন কই, এখানে এখানে স্যার একদম ডানে। একবারে ডানে, হ্যাঁ এই যে দেখো অটো সাম, এখানে যদি যোগ দাও তাহলে এই যে এই সেলে এই সবগুলা যোগ চলে আসবে অটো, দেখো এই যে চলে আসছে, এটা হচ্ছে যোগ টোটাল। হ্যাঁ এভাবে যদি লেখো টোটাল, ঠিক আছে এভাবে দেখো, এইটা হচ্ছে আচ্ছা টোটাল। স্যার, হ্যাঁ স্যার ওইখানে 1820 যেটা আছে ওটাকে আমরা 5 টাইমস গুণ করেছি, এটার জন্য এখানে 9100। হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, স্যার হ্যাঁ বলো। সেকেন্ডটা তো 2 টাইমস আছে, এটার জন্য এখানে 4000। তো স্যার আমরা যে ফার্স্টে 5 লিখছি তো সেকেন্ডটাতে 5 আসলো না কেন? 5 টাইমস হলো না কেন? এখানে সেকেন্ড টাইমস 2 টাইমস হয়েছে, এই যে 2 2 গুণন 25 গুণন 80, এই তিনটা গুণ হয়েছে। আর প্রথমটা তো 5 গুণন 26 গুণন 70 হয়েছে, দ্বিতীয়টা হয়েছে 2 গুণন 25 গুণন 80, এই তিনটা গুণ করো দেখো 4000 হয়। ওয়ারিশা? জি স্যার বুঝেছি। আবার দেখো 3 গুণন 63 গুণন 22, এটা গুণ করলে 4158 হয়। ঠিক আছে, তাহলে দেখো এই যে একটু আগে বললাম যে এই সুবিধাটা কিন্তু এক্সেল এর মধ্যে পাওয়া যায়, এই জন্য দেখবা অনেক বিভিন্ন অফিস আদালতে বা সরকারি বেতন ভাতা সবকিছুর ক্ষেত্রেই এই এক্সেল শিটই ইউজ করা হয়। কারণ কি, ধরো এরকম হিসাব নিকাশের ব্যাপার থাকে, মানুষের মাথায় হয়তো ভুল হতে পারে, অনেক সময় মিস্টেক হতে পারে, কিন্তু যখন আমি সূত্র প্রয়োগ করে করব তখন সেই ভুলটা কিন্তু আর হবে না। এই যে এখানে যে যোগ হলো, একেবারে তুমি করে দেখো, হাতে করে দেখো, এই যোগফলটা একেবারে কারেক্ট। এখন বলো এই যোগের বিষয়টা বুঝো নাই এরকম কেউ আছো? স্যার যোগটা আরেকবার দেখালে ভালো হতো। যোগটা আচ্ছা, এখানে আমি এই যে আবার এটা করি, এই যে এরকম ধরে যোগটা আসলে নেক্সট ক্লাসে দেখাবো, আমি এখন স্বাভাবিক যোগটা দেখাচ্ছি। এরকম তুমি সেলগুলা সিলেক্ট করবা, যতগুলা সেল তুমি যোগ করবা সবগুলা সিলেক্ট করবা, এই যে সিলেক্ট করলাম, এই সিলেক্ট তো বুঝছো ওয়ারিশা? এই যে সিলেক্ট করলাম, জি স্যার। তারপরে সিলেক্ট করার পর জাস্ট এই যে ডান পাশে অটো সাম দেখতে পাচ্ছ, এই অটো সাম দিয়ে দিলা, এই যে দেখো অটোমেটিক যোগ হয়ে গেল। ঠিক আছে, স্যার গুণ করার সময় যখন দুটো নিয়ম স্যার, একটা ফন্ট দিয়ে আর একটা স্যার সূত্র লিখে গুণ করার সময়, যোগের সময় গুণের সময় কি বললা? স্যার গুণের সময় একটা ফাংশন দিয়ে আরেকটা হচ্ছে সরাসরি সূত্র লিখে, মানে দুই ভাবে গুণ করা যায়। হ্যাঁ তো হ্যাঁ, স্যার যোগ করার সময় কি এই সাম ছাড়া আর কিছু, অটো সাম ছাড়া আর কোনো উপায় নাই?
হ্যাঁ, অটো সাম ছাড়া আরো উপায় আছে, সেটা নেক্সটে দেখাবো। ঠিক আছে, রেঞ্জ দিয়ে এখানে কিন্তু অটো সামটা রেঞ্জ দিয়েই করে। দেখো একটু খেয়াল করো, এখানে তুমি যদি আসো, এখানে অটো সাম দাও, এই যে নিচে দেখো অটো সামের এখানে আমি যখন এটা ধরলাম ডিসপ্লেতে কি আসতেছে, সাম। সাম J5 হ্যাঁ 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 good. তাহলে to দেখো J8 ক্লোন, এটা কিন্তু দেখো রেঞ্জ দেয়া J5 থেকে শুরু করে J8 পর্যন্ত, J5 থেকে J8, অর্থাৎ সামও এই রেঞ্জ দিয়ে করা যায়। বুঝতে পেরেছো সবাই? এই সামও রেঞ্জ দিয়ে করা যাবে। তুমি যদি রেঞ্জ উল্লেখ করে দেয় তাহলে সাম হবে। যেমন আমি যদি এখানে সাম করি, এগুলো যোগ যদি করতে চাই, এই সব যোগ, তাহলে আমাদের কি করতে হবে? দেখো ইকুয়াল সাম, সাম, তারপরে কি, হ্যাঁ এখন দেখো আমি রেঞ্জ দিব। রেঞ্জ কি দেব? ধরো এটা দিলাম, এই 5 থেকেই দিলাম এ, এই রেঞ্জ দিলাম। তারপরে কি, ক্লোন, এটা দিলাম, একেবারে সব যোগ করব এটা। তারপরে F2 হ্যাঁ, দেখছো সোহা? অর্থাৎ আমি Yes, এই sir. সব যোগ করলাম, এই যেটা, এইটা যদি সবার এখানে দিয়ে দাও তাহলে দেখো সবই কিন্তু যোগ হয়ে যাবে। স্যার অল্টার আর ইকুয়াল চিহ্ন দিয়ে কি করা যায়? অল্টার আর ইকুয়াল, জি স্যার। অল্টার আর ইকুয়াল, ইকুয়াল তো চিহ্ন দিতেই হবে এখানে, ইকুয়াল চিহ্ন তো দিতেই হবে। হ্যাঁ এই তো হয়েছে। এখন এখানে যদি আবার যোগ করতে চাও এই সবগুলা, তাহলে এই যে অটো সাম দিলে এখানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই যোগটা আরো নেক্সট ক্লাসে বিস্তারিত আমরা আলোচনা করব নি। ঠিক আছে, তো এখন আপাতত গুণটা, দুই ধরনের গুণ আছে আমাদের এখানে, একটা হচ্ছে সরাসরি সূত্র লিখে এন্টার চাপলেই গুণ হয়ে যাবে, আর একটা হচ্ছে এই যে দেখো যেটা দেখলাম ফাংশনের সাহায্যে। ফাংশনের নামটা কি? প্রোডাক্ট। তাহলে তোমাকে যদি বলা হয় গুণ করার ফাংশন কি, কি বলতে হবে? তুলনা, প্রোডাক্ট। প্রোডাক্ট চিহ্ন। ভেরি গুড। আর সব সময় মনে রাখবা যে সূত্র প্রয়োগের আগে কি চিহ্ন দিতে হবে? সমান। সমান সমান চিহ্ন। চিহ্ন সমান দিতে চিহ্ন। হবে। হ্যাঁ ভেরি গুড। তাহলে আজকে খুবই নতুন একটা জিনিস তোমরা শিখলা, এটা কিন্তু তোমাদের কাজে লাগবে প্র্যাকটিক্যাল লাইফে। তুমি যখন চাকরি করবা যে কোনো অফিসে, তখন কিন্তু এই জিনিসটা তোমার কাজে লাগবে ওই সময়। তো এরকম না যে এখন শিখে গেলা, স্যার প্র্যাকটিক্যাল করালো এখন বুঝলাম, তা না। যেখানে সুযোগ পাবা সেখানে এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। তোমরা কি বুঝতে পেরেছো? তুলনা, যখন সুযোগ পাবা, জি, এখন স্যার। হয়তো তোমার কম্পিউটার নেই, এক সময় হবে, তখন ওই সময় এই কাজগুলা শিখে নিবা। আর এখন একটা জিনিস মাথায় রাখবা, এই সব কাজ না জানলে তুমি কিন্তু যেখানেই চাকরি করো না কেন, তুমি বিসিএস ক্যাডার হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যে কোনো জায়গায় এই সব কাজ না জানলে তুমি কিন্তু 10% পিছিয়ে থাকবা সবার থেকে। মানে 10%, একই তোমার সব যোগ্যতা একই আছে, তাহলে তোমার একটা কলিগ তোমার চেয়ে 10% এগিয়ে যাবে শুধু এই কম্পিউটারের এই কাজ জানার জন্য। কাজেই তোমরা এটা সবার উদ্দেশ্যেই বলতেছি, চাকরি করো আর ব্যবসা করো বা যাই কিছু করো না কেন, সমস্ত ক্ষেত্রেই এই কম্পিউটারের এই হিসাব নিকাশের, বিশেষ করে এক্সেল এর শীটটার কাজ আর ওই যে ডকুমেন্টস, অর্থাৎ ওয়ার্ডের কাজ এবং এক্সেল এর কাজ, এই দুইটা কাজ তোমার অবশ্যই জানতে হবে। আর একটা কাজ হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া, সেটাও আমরা এই অধ্যায় নাই, তোমাদের ক্লাস 10-এ উঠলে সেটা আসবে। ঠিক আছে, তাহলে কি আমি শেষ করতে পারি আজকে এখানে? জি স্যার। তাহলে জি, তোমাদের স্যার আজকে কি প্র্যাকটিক্যাল ক্লাস আর হবে না? এতক্ষণ ক্লাসে কি জয়েন করালাম? এতক্ষণ তো প্র্যাকটিক্যালি করালাম। এটা বললাম না, থিওরি প্র্যাকটিক্যাল দুইটা মিক্স করে, বুঝতে পেরেছো? জি স্যার। কারণ এটা স্যার জয়েন হব না। না না, আর হওয়ার দরকার নেই আজকে। ঠিক আছে, আজকে তোমাদের ছুটি।
তো এখানে স্যার, হ্যাঁ, ওয়ারিশা বলো কি বলতে চাচ্ছিলা? স্যার আমাদের যে আগের প্র্যাকটিক্যাল গুলো ছিল ওটা কি আপনি লিখে দিবেন না? হ্যাঁ, আমি লিখে দেব, ওটা আমি একটু সময় করে ওটা লিখতেছি। ওই সোহাকে আমি একটা কাজ দিয়েছিলাম, 4 নম্বর প্র্যাকটিক্যালটা লিখে আমাকে একটু পাঠাতে ওয়ার্ড ফাইলটা, আমি এডিট করে তারপরে ঠিকঠাক করে আবার দিব তোমাদের। সোহা, স্যার আমি অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের চাপে ছিলাম, তো স্যার ওটা করে উঠতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চেষ্টা করো একটু। ওকে, স্যার নেক্সট হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে দিয়ে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, হবে। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর কারো কোশ্চেন নেই তো? নো স্যার। ও স্যার। ওকে, আমি আপলোড দেবো, সেখানে তোমার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা সব। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম।